হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস দেখছি জিকে অভিযান এই সিরিজের মাধ্যমে। আজকে আমরা 29 নম্বর প্র্যাকটিস সেট করব এবং খাকি উড়ি দখলের সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য এবং অন্যান্য আপডেটস পাওয়ার জন্য। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখবো, তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখবো। দেখো, অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিল? তো প্রত্যেকে সঠিক উত্তর করেছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 1900 সালে। নেক্সট দেখো, দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল সেটি হলো ভারতে প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হয়েছে নিচের কোন রাজ্যে? জেনারেশন বিটা বলতে কাদের বোঝায়? 2025 সালে যারা জন্মগ্রহণ করছে, অর্থাৎ 2025 সালের পর থেকে যারা জন্মগ্রহণ করবে তাদের জেনারেশন বিটা শিশু আমরা বলবো, অর্থাৎ আফটার 2025। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিজোরামে এই জেনারেশন বিটা প্রথম জন্মগ্রহণ করেছে। এবার আমরা আজ ক্লাসের যে 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে 1 নম্বর প্রশ্ন, নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন নিচের কোন ব্যক্তি? তোমরা সম্প্রতি নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছো যে নেপালে প্রচন্ড পরিমাণে গন্ডগোল চলছে, সেখানে যারা ছাত্র সমাজ এবং যুব সমাজ তারা পথে নেমে পড়েছে সরকারের বিরুদ্ধে এবং সরকারকে ফেলে দিয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। দেখো, খদক প্রসাদ শর্মা ওলি, শর্টে আমরা কি বলে থাকি? কেপি শর্মা ওলি বলে থাকি। তো খদক প্রসাদ শর্মা ওলি তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। 2 নম্বর প্রশ্ন, 2025 ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন নিচের কোন ব্যক্তি? এটা প্রিক্স হবে। সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, ম্যাক্স ভার্স্টেপেন। 3 নম্বর প্রশ্ন, ভারতের নতুন উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন নিচের কোন ব্যক্তি? ভিভিআই করে ফেলো, পরীক্ষাতে আসতে চলেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিপি রাধাকৃষ্ণন। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স রয়েছে, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং সেরা প্র্যাকটিস ব্যাচ। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস নিচের কোন রাজার সভাকবি ছিলেন? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কোন কোন রাজার সভাকবি ছিলেন দেখে নেব। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি, তিনি হর্ষচরিত রচনা করেছেন। অমর সিংহ ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায়, তিনি অমর কোষ রচনা করেছেন। হরিসেন তিনি সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন, প্রয়াগ প্রশস্তি রচনা করেছেন। ভাস তিনি কনিষ্কের সভায় ছিলেন, নাটক রচয়িতা করেছিলেন। তারপর দেখো, অশ্বঘোষ তিনি কনিষ্কের সভাকবি ছিলেন, বুদ্ধচরিত রচনা করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1911 সালে। কার সময়? লর্ড হার্ডিঞ্জ টু এর আমলে। দেখো, গান্ধী আরউইন চুক্তি হয় 1931 সালে, ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে,
বঙ্গভঙ্গ হয় 1905 সালে লর্ড কার্জন দ্বারা, এবং সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। 1911 সালে আর কি ঘটনা ঘটে? বঙ্গভঙ্গ রদ হয়। ঠিক আছে, বঙ্গভঙ্গ রদ হয়। বঙ্গভঙ্গ শুরু হয় 1905 সালে এবং রদ হয় 1911 সালে। 6 নম্বর প্রশ্ন, দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল? সঠিক উত্তর হবে অপশন বি, অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগ নামে পরিচিত। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত দেখে নেব। অলকানন্দা এবং ধৌলিগঙ্গা বিষ্ণু প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং নন্দাকিনী নন্দ প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা ও পিন্দর কর্ণ প্রয়াগ নামে পরিচিত। অলকানন্দা এবং মন্দাকিনী রুদ্র প্রয়াগ নামে পরিচিত রয়েছে। এটাকে ভালোভাবে দেখবে, খুবই ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্য শৈলী? কোন রাজ্যে আমরা মাটকি নৃত্যটি দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। দেখো গরবা নৃত্যটি দেখতে পাওয়া যায় গুজরাটের লোকনৃত্য, এটা নবরাত্রিতে অনুষ্ঠিত হয়। ভাংরা পাঞ্জাবের লোকনৃত্য, ফসল কাটার একটি উৎসব। কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য, লখনৌ ঘরানার। কালবেলিয়া এটি রাজস্থানের লোকনৃত্য, সাপুরে সম্প্রদায়ের মানুষজনরা এই নৃত্য নেচে থাকে। এবং ছৌ এটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায়, এবং ঝাড়খণ্ড দেখতে পাওয়া যায়। মাস্ক নৃত্য এটা দেবী দুর্গার জীবন কাহিনী বা তার যুদ্ধর কাহিনী বা মহালয়ার যে কাহিনী সেই অবলম্বনে এটি হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, নরসিংহম কমিটি কত সালে গঠিত হয়েছিল? নরসিংহম কমিটি নিচের কোন সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশনে 1991 সালে। 9 নম্বর প্রশ্ন, স্কাই রিভার কোন নদীকে বলা হয়? নিচের কোন নদীর অপর নাম স্কাই রিভার? সঠিক উত্তর অপশন বি, ব্রহ্মপুত্র নদের। 10 নম্বর প্রশ্ন, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? একদম র্যাপিড ফায়ারের মাধ্যমে প্র্যাকটিস হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। 11 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভার প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠিত করেন কত সালে? 1876 সালে। দেখো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যালান অক্টাভিয়ান হিউম 1885 সালে প্রতিষ্ঠা করেন। মুসলিম লীগ আগা খান প্রতিষ্ঠা করেন 1906 সালে। হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত 1916 সালে। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু 1939 সালে, এবং আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত করেন রাসবিহারী বসু 1942 সালে, যার পরবর্তীকালে নেতৃত্ব নেন সুভাষচন্দ্র বসু। 12 নম্বর প্রশ্ন, রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, সর্পগন্ধা গাছ থেকে। দেখো কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে, ম্যালেরিয়ার চিকিৎসায় কাজে লাগে। অ্যাসপারিন উইলো গাছ থেকে পাওয়া যায়, ব্যথা নাশক হিসাবে কাজ হয়। তারপর দেখো ডিজিটালিস এটা ফক্স গ্লোভ গাছ থেকে পাওয়া যায়, হার্টের ওষুধে কাজ লাগে। অ্যাট্রোপিনা বেলেটানো গাছ থেকে পাওয়া যায়, চোখের ওষুধে কাজে লাগে। মরফিন আফিম গাছের গাছ থেকে পাওয়া যায়, ব্যথা নাশক হিসাবে কাজ করে থাকে। বিভিন্ন উপকার সম্পর্কে তথ্য দেখলাম। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ডানকান প্যাসেজ নিচের কোন স্থানে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানের মাঝখান থেকে প্রবাহিত হচ্ছে ডানকান প্যাসেজ। দেখো 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল লিটল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিভাজন করেছে। পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে বিভাজক করেছে। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্য থেকে প্রবাহিত হচ্ছে। হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্য থেকে প্রবাহিত হচ্ছে।
বেরিং প্রণালী রাশিয়া এবং আলাস্কার মধ্য থেকে প্রবাহিত হচ্ছে। তো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রণালী দেখে নিলাম। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, নয়াব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, হরিয়ানা। 15 নম্বর প্রশ্ন, সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, NaOH, সোডিয়াম হাইড্রক্সাইড। 16 নম্বর প্রশ্ন, ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত নিম্নের কোন বেকারত্ব লক্ষ্য করা যায়? কোন বেকারত্ব? তো সঠিক উত্তর হবে অপশন বি, ছদ্ম বেকারত্ব। তো ছদ্ম বেকারত্বর জিনিসটা কি? ছদ্ম বেকারত্ব বলতে ধরো কৃষিক্ষেত্রে অর্থাৎ 1 বিঘা জমিতে ধান রয়েছে, সেই ধানটা তুলতে 10 জন লোক প্রয়োজন, কিন্তু সেখানে আমি 15 জনকে কাজ করাচ্ছি, তাহলে 10 জনেও ধানটা উঠে যাবে, আবার 15 জনেও ধানটা উঠে যাবে, তাহলে এক্সট্রা যে 5 জন, এই 5 জন তার মানে কি ছদ্ম বেকারত্বের কাজ করছে। ঠিক আছে, অর্থাৎ যাদের না মানে প্রয়োজন না হলেও চলবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ছদ্ম বেকারত্ব। আচ্ছা, কিছু বেকারত্বর রয়েছে ইকোনমিক্সে। দেখো মৌসুমী বেকারত্ব, অর্থাৎ কৃষি বা পর্যটনের মতো মৌসুমী কাজে দেখা যায়, অর্থাৎ তাদের ইয়ারের পার্টিকুলার একটা হচ্ছে সময় তাদের কাজ থাকে, বাকি সময় তাদের কাজ থাকে না, বা ইয়ারের পার্টিকুলার একটা সময় হচ্ছে তারা বেকার অবস্থায় থাকে, তো সেই জন্য কি বলা হচ্ছে কি মৌসুমী বেকারত্ব। তারপর দেখো স্ট্রাকচারাল বেকারত্ব, অর্থনৈতিক পরিবর্তনের কারণে দক্ষতার অমিল। তারপর দেখো ফ্রিকশনাল বেকারত্ব, চাকরির পরিবর্তনের সময়কালীন, অর্থাৎ এক চাকরি করতো সেখান থেকে ছেড়ে অন্য চাকরিতে যাচ্ছে, তো এই যে মাঝখানের সময়টাকে একে বলা হচ্ছে ফ্রিকশনাল বেকারত্ব। তারপর দেখো সাইক্লিক্যাল বেকারত্ব, অর্থনৈতিক মন্দার কারণে। তারপর দেখো প্রযুক্তিগত বেকারত্ব, অটোমেশনের ফলে চাকরি হারানো, অর্থাৎ এআই চলে আসছে এখন, এআই এর ফলে অনেকে চাকরি চলে যাচ্ছে, এটা হচ্ছে প্রযুক্তিগত বেকারত্ব। 17 নম্বর প্রশ্ন, ভারত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একটি মিশ্র অর্থনীতি গ্রহণ করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 কৃষি এবং সেচ কাজে ফোকাস করা হয়। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 66 স্বনির্ভরতার লক্ষ্যের উপর জোর দেওয়া হয়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 74 দারিদ্র নিরসনের দিকে নজর দেওয়া হয়। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 79 গরিবি হটাও, এইটার আসল লক্ষ্য ছিল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 থেকে 97 উদারীকরণের উদারীকরণ পরবর্তী, এটা হচ্ছে লক্ষ্য ছিল। এবং দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই যে এখানে মিশ্র অর্থনীতির সাথে ভারী শিল্প, যত রকমের ভারী শিল্প, এনটিপিসি বলো, ওএনজিসি বলো, আইওসিএল বলো, যত বড় বড় গুরুত্বপূর্ণ শিল্প সবই এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল। সময়কাল কত ছিল? 1956 থেকে 61। 18 নম্বর প্রশ্ন, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, মিলিয়ে নাও মধ্যপ্রদেশ। 19 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ নিচের কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, রাসবিহারী বসু। দেখো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন 1943 সালে। গদর পার্টি লালা হরদয়াল 1913 সালে ইউএসএ তে। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ভগৎ সিং প্রতিষ্ঠা করেন 1928 সালে, সাথে আরো অনেক ব্যক্তিবর্গরা ছিলেন। তারপর দেখো অভিনব ভারত সোসাইটি প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার 1904 সালে। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অরবিন্দ ঘোষ 1902 সালে বাংলাতে। 20 নম্বর প্রশ্ন, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্যে অবস্থিত রয়েছে?
সঠিক উত্তর অপশন বি ওড়িশাতে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র। বিন্ধ্যাচল তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপ্রদেশে, কাহালগাঁও তাপবিদ্যুৎ কেন্দ্র বিহারে, চন্দ্রপুর তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে, কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র ছত্তিশগড়ে এবং রামাগুন্ডাম তাপবিদ্যুৎ কেন্দ্র তেলেঙ্গানাতে অবস্থিত রয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। 21 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি আয়নোস্ফিয়ারে। দেখো ট্রপোস্ফিয়ারে যত আবহাওয়ার ঘটনা, বাজ, বিদ্যুৎ, বৃষ্টি, ঠিক আছে, এই সমস্ত সমস্ত কিছু ট্রপোস্ফিয়ারে ঘটে। এর উচ্চতা 0 থেকে 12 কিলোমিটার এবং এই জন্য একে কি বলা থাকে? ক্ষুব্ধ মণ্ডল বলা হয় থাকে। যত প্রাকৃতিক কাজ এখানে হয়। স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ওজোন স্তর রয়েছে 12 থেকে 50 কিলোমিটার এর উচ্চতা এবং এটা হচ্ছে শান্ত মণ্ডল। এখানে কোনো রকম কিছু হয় না, একদম ধীর স্থির, এবং যে কারণে এখানে কি চলে? জেট প্লেন চলে, জেট প্লেন চলাচল করে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য থেকে। মেসোস্ফিয়ারে উল্কা পড়ে 50 থেকে 85 কিলোমিটার এর চওড়া। থার্মোস্ফিয়ারে অরোরা দেখতে পাওয়া যায়। উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে যে মেরু জ্যোতি সেগুলো এই স্পিয়ারে দেখতে পাওয়া যায়। 85 থেকে 600 কিলোমিটারের উচ্চতা। এবং এক্সোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সীমান্ত 600 কিমি উপরে রয়েছে এবং থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ারের মাঝখানে রয়েছে এই আয়নোস্ফিয়ার, যেখান থেকে বেতার তরঙ্গ রিফ্লেক্টেড হয়ে থাকে। 22 নম্বর প্রশ্ন, তামাশা কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর হবে অপশন সি মহারাষ্ট্র। দেখো মোহিনীআট্টম দেখতে পাওয়া যায় কেরালাতে, কেরালার শাস্ত্রীয় নৃত্য, নারী কেন্দ্রিক একটি নৃত্য। ভারতনাট্যম দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। যক্ষগণ, এটি হচ্ছে কর্ণাটকের একটি লোকনৃত্য। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। ওড়িশি উড়িষ্যার শাস্ত্রীয় নৃত্য। 23 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে উল্লেখিত পরুশিনী নদীর বর্তমান নাম কি? এটা পারুশিনীও রয়েছে, এটা পুরুষিনী অ্যাকচুয়ালি। পুরুষিনী নদীর বর্তমান নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি রবি, রবি রিভার। দেখো কিছু ঋগ বৈদিক যুগের নদীর নাম এবং তাদের বর্তমানে নাম একটু দেখে নেব। দেখো আস্কিনী বা আসিকিনী, এটা অ্যাকচুয়ালি চেনাব নদীর প্রাচীন নাম। বিতস্তা ঝিলম নদীর প্রাচীন নাম। শতদ্রু সতলেজ নদীর প্রাচীন নাম। তারপর দেখো সিন্ধু, সিন্ধু নদী এবং ঋগ্বেদের সব থেকে বেশিবার উল্লেখিত নদী। তারপর দেখো বিপাশা, সেটা হচ্ছে বিয়াস নদীর প্রাচীন নাম। 24, টোডরমল কোন রাজ্যের নবরত্নের সদস্য ছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি আকবর। 25, নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ শাহকে। দেখো আহমেদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেন 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধে। তৈমুর লং দিল্লি আক্রমণ করেন 1398 সালে। আলেকজান্ডার পুরুকে পরাজিত করেন 326 খ্রিস্টপূর্বাব্দে। মোহাম্মদ গজনভি সোমনাথ মন্দির লুট করেন 1025 সালে। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন 1992 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে। 26, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি 1760 সালে। কাদের মধ্যে হয়? ব্রিটিশ ভার্সেস ফ্রান্স। এখানে ব্রিটিশরা জয়লাভ করে এবং ফ্রান্স হেরে যায়। দেখো পলাশি যুদ্ধ হয় 1757 সালে ব্রিটিশ বনাম নবাব সিরাজ উদ্দৌলা। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে ব্রিটিশ বনাম মুঘল বাংলা অবধ। প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 সালে বাবর বনাম ইব্রাহিম লোদি।
তালিকটার যুদ্ধ হয় 1556 সালে, বিজয়নগর ধ্বংস হয়। হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালে আকবর বনাম রানা প্রতাপের মধ্যে। 27 নম্বর প্রশ্ন, নোবেল পুরস্কার প্রথম কত সালে দেয়া হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1901 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার প্রথম কবে দেওয়া হয় দেখা যাক। অস্কার পুরস্কার প্রথম 1929 সালে দেওয়া হয়, চলচ্চিত্রের সাথে সম্পর্কিত। পুলিৎজার পুরস্কার প্রথম 1917 সালে দেওয়া হয়, সাংবাদিকতার সাথে সম্পর্কিত। বুকার পুরস্কার প্রথম 1969 সালে দেওয়া হয়, সাহিত্যের সাথে সম্পর্কিত। ভারতরত্ন পুরস্কার প্রথম 1954 সালে দেওয়া হয়, চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপর সিভি রমন এবং আর কে পেয়েছিলেন? রাধা কৃষ্ণন, সর্বপল্লী রাধা কৃষ্ণন, এই তিনজন ব্যক্তি প্রথম বছর পেয়েছিলেন। জ্ঞানপীঠ পুরস্কার প্রথম 1965 সালে দেওয়া হয় এবং শঙ্কর কুরু তিনি প্রথম এই পুরস্কারটি পান। 28 নম্বর প্রশ্ন, সীতারা দেবী কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, কত্থক নৃত্যের সাথে। দেখো বিরজু মহারাজ কত্থক নৃত্যশিল্পী, তিনি লখনৌ ঘরানার। কেলুচরণ মহাপাত্র তিনি ওড়িশি নৃত্যগুরু বা ওড়িশি নৃত্যের সাথে সম্পর্কিত। উদয় শঙ্কর তিনি আধুনিক নৃত্যের পথিকৃত হিসেবে পরিচিত ভারতের মধ্যে। তারপর দেখো রুক্মিণী দেবী অরুণডেল তিনি ভারতনাট্যম পুনরুজ্জীবনকারী অর্থাৎ ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। এবং সোনাল মানসিংহ ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যশিল্পী। 29, HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন ডি, জাস্ট নোটপ্যাড। 30 নম্বর প্রশ্ন, আইবিআরডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইবিআরডির ফুল ফর্ম কি? ইন্টার ন্যাশনাল ব্যাংক অর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ওয়াশিংটন ডিসিতে। দেখো আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ইউএসএ, ইউএন এর সদর দপ্তর নিউ ইয়র্ক ইউএসএ, ডাব্লিউএইচ এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড, ডাব্লিউটিও সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ম্যানিলা ফিলিপাইন্স। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, ইউএনডিপি। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন নিচের কোন ব্যক্তির মৃত্যু ঘটেছিল? সঠিক উত্তর অপশন বি, জাকির হোসেন। 33, লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্র। দেখো ডান্ডিয়া রাস গুজরাটের লোকনৃত্য, ঘুমর রাজস্থানের লোকনৃত্য, গিদ্দা পাঞ্জাবের নারী লোকনৃত্য, রাউফ কাশ্মীরের লোকনৃত্য, বিহু আসামের লোকনৃত্য। এটি একটি ফসল উৎসব। 34 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে অযোধ্যা অবস্থিত রয়েছে? প্রত্যেকেই পারবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, সরজু নদীর তীরে। দেখো বারাণসী অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে উত্তরপ্রদেশে, মথুরা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে উত্তরপ্রদেশে, লখনৌ অবস্থিত রয়েছে গোমতী নদীর তীরে উত্তরপ্রদেশে, হরিদ্বার অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে উত্তরাখণ্ডে, উজ্জয়িনী অবস্থিত রয়েছে সিপ্রা নদীর তীরে মধ্যপ্রদেশে। 35 নম্বর প্রশ্ন, প্রতি বছর ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়? তো সঠিক উত্তর কি হবে? ওয়ার্ল্ড পোলিও ডে পালন করা হয়ে থাকে অপশন বি, 24শে অক্টোবর। দেখো ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় 7ই এপ্রিল, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় 5ই জুন,
ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয় 1 ডিসেম্বর, ওয়ার্ল্ড টিবি ডে পালন করা হয় 24 মার্চ, ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করা হয় দেখে 4 ফেব্রুয়ারি। 36 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংঘটিত হয়? একটু আগে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, যে জন্য সেটাকে কি বলা হয় থাকে, ক্ষুদ্র মণ্ডল বলা হয়ে থাকে। প্রাকৃতিক যাবতীয় কাজকর্ম সেখানেই হয়ে থাকে, তো সঠিক উত্তর হবে অপশন সি, ট্রপোস্ফিয়ার। 37, কল্পসূত্র কে রচনা করেছিলেন? এটি একটি জৈন সাহিত্যের হচ্ছে বই, তো সঠিক উত্তর হবে অপশন সি, ভদ্রবাহু। 38 নম্বর প্রশ্ন দেখো, চানহুদারো কত সালে আবিষ্কৃত হয়? চানহুদারো হলো সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর। চানহুদারোর স্পেশালিস্ট কি? এখানে কোনো দুর্গ পাওয়া যায়নি, ঠিক আছে। এবং এখানে আর কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে কি, এখানে লিপস্টিকের ব্যবহার পাওয়া গেছে। লিপস্টিক ব্যবহারের নিদর্শন এখানে পাওয়া গেছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চানহুদারো কত সালে আবিষ্কৃত হয়? অপশন বি, 1931 সালে। দেখো, হরপ্পা আবিষ্কৃত হয় 1921 সালে দয়ারাম সাহানি দ্বারা। মহেঞ্জোদারো ঠিক তার পরের বছর 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেন। কালীবঙ্গান আবিষ্কৃত হয় 1953 সালে রাজস্থানে। লোথাল আবিষ্কৃত হয় 1954 সালে গুজরাট, এবং এটি গুজরাটে অবস্থিত এবং এটি একটি বন্দর শহর। ধোলাভিরা আবিষ্কৃত হয় 1990 সালে, গুজরাটে অবস্থিত রয়েছে। 39 নম্বর প্রশ্ন, জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠন করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 1950 সালে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, হেমিস ন্যাশনাল পার্ক। আর জিম করবেট এটি হচ্ছে প্রথম ন্যাশনাল পার্ক। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা। এবং সকাল 7টা থেকে যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে ফলো করতে হবে, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই কমন পাবে। আশা করছি ভালো লেগেছে। যারা যারা ক্লাসটা ফলো করছো তারা একটা করে লাইক করে দাও। এবং আজকের ক্লাসে দুটো হোমওয়ার্ক রয়েছে, দেখো লিচ্ছবি দৌহিত্র কাকে বলে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে। 2 নম্বর প্রশ্ন হোমওয়ার্কে, 2024 সালে G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা তোমাদের হোমওয়ার্ক রইল। সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। আমাদের দুখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, ফুল ব্যাচ কোর্স এখান থেকে পাবে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। সাথে সেরা প্র্যাকটিস ব্যাচ, 100টি প্র্যাকটিস সেট, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকে প্র্যাকটিস পাবে এবং 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।